বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ আলী নওয়াজ মাহমুদ খুয়াম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। আমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, যে এই প্রশ্নটা এখন উঠতে শুরু করেছে, যে সরকার আসলে কে চালাচ্ছে? মিস্টার আলী নওয়াজ মাহমুদ খুয়াম। ধন্যবাদ আপনাকে। সরকার তো সরকারই চালাচ্ছে। কেউ কেউ বলছেন যে কোনো ডিপ স্টেট চালাচ্ছে কিনা, আপনি ফর্মাল অর ইনফর্মাল। আপনি যেটা বলছেন তার মানে আমার ধারণা হচ্ছে যে সেটা বলছেন এই কারণে যে সরকারের তো সরকারকেই সরকার চালানোর কথা, এবং বাহ্যিকভাবে আমরা দেখছি যে সরকারই তো সরকার চালাচ্ছে। কিন্তু এই সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে মনে হচ্ছে যে সরকার যেভাবে চালানোর কথা, সরকার যেভাবে ফাংশন করে, সেখানে নানা ধরনের ব্যত্যয় হচ্ছে, নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে, নানা ধরনের অস্বচ্ছতা অস্পষ্টতা লক্ষ্য করা যাচ্ছে। ফলে মানুষের মধ্যে এই ধরনের একটা প্রশ্ন তো আছেই যে আসলে সরকার চালাচ্ছে কে। ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সরকারের যে ব্যবস্থাপনা, যে ম্যানেজমেন্টের সরকার চলে, এখানে আমলাতন্ত্র থেকে শুরু করে নানাবিধ বিষয়, এবং ওই জন্য আমি ফর্মাল ইনফর্মাল বলেছি। হ্যাঁ, তো সেটাও আমার মনে হয় না যে ঠিক সেভাবে চলছে হলো অনেকগুলো সিদ্ধান্তের যে অপরিহার্যতা ছিল, সিদ্ধান্তের যে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল, সেখানে যখন নানা রকম প্রবলেম হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো খুব স্পষ্টভাবে মানুষের সামনে আসছে না, তখনই আমাদের মনে হয় সমস্যাগুলো হচ্ছে। প্রত্যেক দিনই আমরা একটা নতুন একটা খবর শুনছি, নানা ধরনের কথাবার্তা চলছে। কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান একটা কথা বলেছেন, আজ কদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলছেন, রাজনৈতিক ছোটোখাটো সাম্প্রতিক যে সমস্ত দলগুলো হয়েছে তারাও নানা কথা বলছে। সব দিয়ে যেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে যে কি হচ্ছে আসলে। আমরা যারা রাজনীতি করি, ইভেন আমরাও ভাবি যাচ্ছে আসলে হচ্ছেটা কি এবং যাচ্ছে কোথায় এবং এটার শেষ কোথায়, এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি। তো সুতরাং এই বিষয়ে আমি এর আগেও বারবার আপনার এই টকশোতেই বলেছি যে সরকারকেই স্পষ্ট করতে হবে যে আসলে তারা কি চায়, গভর্নমেন্ট কি চাচ্ছে, এবং তাদের যে দায়িত্ব সে ব্যাপারে গভর্নমেন্ট খুব স্পষ্ট করছে না। নানা রকম কথা হচ্ছে এখানে, নির্বাচনকে নিয়ে, সংস্কারকে নিয়ে, এই সমস্ত বিষয়গুলোকে এখন যেভাবে পরিচালনা করা হচ্ছে সেখানে তো স্পষ্টতার অভাবেই কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে আমি দেখছি। মিস্টার সাদাত হোসেন সেলিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক সহ দর্শকদেরকে। আপনি যে প্রশ্ন করেছেন যে সরকারকে চালাচ্ছে, এটা আমরা মাঝে মাঝে চিন্তা করছি। তবে সরকার যে ডক্টর ইউনূস সাহেব চালাচ্ছেন না এটা স্পষ্ট। ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উপর কোনো নিয়ন্ত্রণ আছে বা উনি সরকার পরিচালনা করছে, এটা প্রতীয়মান হয় না। তো আমাদের কাছে যেটা প্রতীয়মান হয় যে সরকার আসলে সম্ভবত চালাচ্ছে, প্রেস সচিব চালাচ্ছে, ওনার সাথে একটা গ্যাং অথবা আপনার একটা শক্তি ওনার সাথে আপনার সরকারটা চালাচ্ছে। এবং সরকার যে আদৌ চলছে এটা মনে করার কোনো কারণ নাই। সরকার একটা স্থবির এবং একটা জড় পদার্থ সরকার হিসাবে ইতিমধ্যে আমাদের প্রত্যেকের কাছে চিহ্নিত হয়েছে। সরকার তার দৈনন্দিন যে রুটিন কাজগুলো, সেই কাজগুলো যথাযথভাবে পালন করতে পারছেন না। আপনার সরকার নাগরিকদেরকে কোনো স্বস্তি দিতে পারছেন না, সরকার অর্থনীতিতে কোনো স্বস্তি দিতে পারছেন না, সরকারের উপদেষ্টারা কোনো কথা বলতে পারছেন না, সরকারের মধ্যে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট নাই। ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকলে যারা ক্রাইসিস ম্যানেজার তারা যে কোনো একটা ক্রাইসিস সৃষ্টি হওয়ার সময়ই অঙ্কুরে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করে সেটা একটা সমাধান করার চেষ্টা করে। কিন্তু আমরা সেটাও দেখছি না। সার্বিকভাবে আপনার সরকারের মধ্যে আপনার সমন্বয়হীনতা বলেন বা সরকারের মধ্যে দূরদর্শিতার অভাব ইত্যাদি পরিলক্ষিত হচ্ছে।
আবার মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন সরকার যেটা আপনার দেশ এবং জাতি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ। সেই ব্যাপারেও সরকার স্পষ্ট ভাষায় কোনো কিছু বলছেন না, একটা ঢাক ঢাক গুড়গুড় এই ধরনের একটা ব্যবস্থাপনার মধ্যে সরকার চলছে। আসলে আপনার ডক্টর ইউনূস সাহেব যে পর্যায়ে বা যে পদ্ধতিতে ক্ষমতায় এসছেন, উনি তো এই আন্দোলন সংগ্রামের সাথে উনি সেভাবে জড়িত ছিলেন না। আপনার শেখ হাসিনা সরকারের আমলে তিনি যথেষ্ট আপনার একটা হেনস্থার শিকার হয়েছেন। সেক্ষেত্রে হয়তো ওনারও কিছু ভুলভ্রান্তি থাকতে পারে বা ওনারও কিছু থাকতে পারে, ভুল বোঝাবুঝির মাধ্যমে সরকার ওনাকে যথেষ্ট হেনস্থা করেছেন। উনি এক পর্যায়ে যখন আন্দোলন শুরু হয়েছে তার আগেই উনি দেশের বাইরে চলে গেছেন, এবং যখন এখানে আপনার লাখো মানুষ বুক চিতিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, অথবা আপনার লাখো শহীদের রক্তে বাংলার জমিন ভিজে যাচ্ছে, তখন তিনি আপনার ফ্রান্সে খেলা উপভোগ করছিলেন। শেখ হাসিনা এমনভাবে আপনার পালিয়ে গেছে যে এটা আমাদের অনেক সময় একটা হতচকিত করেছে। যদিও সারা পৃথিবীতে সবসময় এইভাবে স্বৈরাচাররা হঠাৎ করে পালিয়ে যায়, গণরোষের মধ্যে পালিয়ে গেছে শেখ হাসিনা, একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আসলে আমাদের বিবেচনায় কোনো জাতীয় সরকারের চাইতে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবের নাম যখন আসছে, আমরা রাজনৈতিক দলগুলো থেকে সেটা বিরোধিতা করি নাই। যদিও ধরুন আমরা জানতাম যে তিনি একজন ভালো বক্তা, আপনার তিনি তার বক্তব্য পেশ করার জন্য হাজার হাজার ডলার তিনি নেন, তারপরে আপনার তিনি একজন আপনার ভালো ব্যবসায়ী, ব্যবসাটা ভালো বুঝেন, কিন্তু রাজনীতি যে উনি ভালো বুঝেন না সেটা তো আমরা আগেই দেখেছি যে উনি নাগরিক শক্তি নামে একটা দল করার পরে খুব দ্রুতই তিনি রণভঙ্গ দিয়েছেন, এবং 1/11 সময় ওনাকে সরকারের দায়িত্ব নিতে বলেছেন, তিনি নেন নাই। কিন্তু সেই সময় আমাদের কোনো বিকল্প ছিল না, আমরা ডক্টর ইউনূস সাহেবকে আপনার সরকার প্রধান হিসাবে আমরা অন্তর্বর্তীকালীন মাত্রায় মেনে নিয়েছি। কিন্তু তিনি প্রথমেই আমাদেরকে হতাশ করেছেন, একটা যথাযোগ্য দক্ষ আপনার উপদেষ্টা মণ্ডলী তিনি গঠন করেন নাই। পরবর্তীকালে তিনি আপনার আমরা যখন বারবার ওনার কাছে দাবি করছি যে আপনি এটা পরিধি বাড়ান, উনি পরিধি বাড়ানোর নামে উনার কিছু বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় আপনার মন্ত্রীর পদমর্যাদায়, সিনিয়র সচিবের পদমর্যাদায় উনি বেশ কিছু আপনার আমদানি করেছেন বিদেশ থেকে। এই আমদানিকারকরা এখন আসলে নানাবিধ সমস্যার সৃষ্টি করছে, এবং আমার বিশ্বাস যে উনি একটা নির্বাচন করে যেতে পারবেন না, কারণ একটা নির্বাচন করার জন্য ওনার যেই ভূমিকা রাখা দরকার সেটা রাখতে পারছেন না, এবং দেখছেন যে তিনি একটা রণভঙ্গ দেওয়ার একটা আওয়াজ তিনি তুলেছেন। তো উনি এই রণভঙ্গের মধ্যে দিয়ে ধরেন সেক্ষেত্রে আমরা দেখলাম যে একটা শূন্যতা সৃষ্টি হতে পারে অথবা একটা বিতর্ক সৃষ্টি হতে পারে। সেজন্য আমরা আপনার আবার বলেছি যে না, আপনি একটা নির্বাচন দিয়ে দ্রুত একটা নির্বাচন দিয়ে চলে যান, আপনি এদিক ওদিক এত কিছু করতে পারবেন না, অনেক কিছু আপনি স্বপ্ন নিজে দেখতে পারেন, বা আপনার স্বপ্ন আছে থাকতে পারে, কিন্তু সেটা বাস্তবায়ন করার মতো অথবা সেটা সেটা জনগণের কাছে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানোর মতো সেই সক্ষমতা অথবা আপনার এবং আপনার উপদেষ্টা মণ্ডলী অথবা যারা আপনাকে চালাচ্ছেন তাদের নেই। তা আমরা বারবার বলছি যে একটা নির্বাচন দিতে সমস্যাটা কোথায়? একটা নির্বাচন প্রশাসনকে একটা সঠিক রাস্তায় এনে, আপনার পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক রাস্তায় এনে, সেনাবাহিনীর সহযোগিতায় একটা নির্বাচন যে বাধা নাই, কিন্তু নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য ওনাদের মধ্যে একটা যে কোনোভাবে হোক একটা চিন্তা কারো মধ্যে কাজ করছে। এর মধ্যে দিয়ে ছাত্র উপদেষ্টারা তো আছেনই, তার বাইরেরও 2-4 জন উপদেষ্টা সহ কিছু আপনার এখানে মাফিয়া এই সরকারকে ঘিরে ফেলেছে। এই মাফিয়াদের কারণেই কিন্তু ডক্টর ইউনূস সাহেব বন্দী হয়ে গেছেন, এবং সেই বন্দির থেকে মুক্ত হয়ে মুক্ত কণ্ঠে আওয়াজ তুলে আপনারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা সঠিক সময় নির্বাচনের ব্যাপারে তিনি কিন্তু সঠিকভাবে কথাটা বলছেন না। উনি স্পষ্টভাবে বলতে পারতেন, জুন হলে জুন, জানুয়ারি হলে জানুয়ারি, আপনার ডিসেম্বর হলে ডিসেম্বর, কিন্তু তিনি আপনার জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে বক্তব্যটা রাখতেছেন, 6 মাসের ফাঁকফোকর উনি কেন রাখতেছেন এটা আসলে বোধগম্য নয়। তো এই ক্ষেত্রে যে টান একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা আমাদের মধ্যে কোনো কাম্য নয়। আমরা মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী সারা বিশ্বে আপনার শান্তি রক্ষাকারী হিসাবে আপনার তাদের সুনাম 1 নম্বরে, এবং আমরা বিশ্বাস করতাম 15 বছর যাবৎ এই দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী একটা সময় জনগণের পক্ষে দাঁড়াবে। যত সময়ে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে বলে আপনার অনেক রক্তপাত এড়ানো গেছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং এই সেনাবাহিনী তাদের আপনার আন্তরিকতা, দেশপ্রেমের কোনো তুলনা হয় না। একটা সেনাবাহিনী আমরা কী জন্য, একটা যুদ্ধের জন্য একটা সেনাবাহিনী থাকে, তারা 1 ঘন্টা নোটিশে, আধা ঘন্টা নোটিশে, 2 ঘন্টা নোটিশে যুদ্ধের প্রস্তুতি দেখতে পারে। সুতরাং সেনাবাহিনীর স্থান হলো ক্যান্টনমেন্টে,
এবং সেখানে তারা সবসময় প্রশিক্ষণের মধ্যে থাকতে হবে। সেনাবাহিনী দীর্ঘদিন তো আপনার এই পাবলিক ফাংশনে সেনাবাহিনীকে রাখা যায় না। সেনাবাহিনী প্রধান যথার্থই বলেছেন যে আপনার সেনাবাহিনী তো যুদ্ধ করার জন্য বা প্রশিক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে সবসময়। এই সেনাবাহিনীকেও দীর্ঘদিন যাবৎ ক্যান্টনমেন্টে বাইরে রাখলে নানাবিধ সমস্যা হয়। সেজন্য কিন্তু তিনি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন চেয়ে আপনার বলছেন যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই সেটা ভালো। এটাকে নিয়ে জল ঘোলা করে আপনার অনেক কিছু করা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যেটা করেছেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে থাকবে। মিস্টার আলী নাজ মাহমুদ খোয়াম, আপনি শুনছিলেন, এবং এরকম একটা পরিস্থিতিতে আসলে দেশের এই মুহূর্তে একটা সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নেই, অন্য ওই যারা অতীতে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, যাওয়ার সম্ভাবনা আছে, এরকম দল হিসেবে বিএনপি এবং তার মিত্ররা ধরে নেওয়া যায়। কিন্তু বিএনপি আসলে পরিস্থিতিকে কিভাবে দেখছে, কি করছে? অনেকেই মনে করেন যে বিএনপি একটু দোদুল্যমান, দেখি কি হচ্ছে চেয়েছে দেখার অবস্থায়, ছেড়ে কেসে কথা বলছে না। কেউ কেউ মনে করেন বিএনপি একটু ট্রমাটাইজড হয়ে আছে, তার ট্রমা কাটছেই না। সো আসলে কি করছে? অ্যাকচুয়ালি বিএনপি তার অবস্থানকে খুব স্পষ্ট করেছে। সেটা হচ্ছে যে মানে বিএনপি অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু কোনো অ্যাকশন নাই বিএনপির। না, অ্যাকশন তো আর রোজ রোজ হবে না। বিএনপি নিশ্চয়ই দেখবে, কারণ আমরা জানি যে এই গভর্নমেন্ট এসছে একটা দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ভেতর দিয়ে। একটা দীর্ঘ সময় এদেশে একটা ফ্যাসিজম চলেছে। এখানে হত্যা, নির্যাতন, গণতন্ত্রহীনতা সমস্ত কিছুর বিরুদ্ধে দীর্ঘ সময় কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, এবং বিএনপি এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি। এটা লম্বা সময় আন্দোলন করার ভেতর দিয়ে যে আপনার ঐতিহাসিক গণ অভ্যুত্থান এখানে ঘটেছে, সেই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে কিন্তু এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এখানে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। আমরা তো আশা করি, বিএনপি আশা করে যে মানুষ যে কারণে লড়াই করেছে, যে কারণে এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার মূল স্পিরিটটা এই সরকার বুঝবে। এবং এই সরকারের সঙ্গে আমাদের বেশ কিছু ছাত্র যারা এই গত আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদেরও একটা অংশ এখানে আছে। সুতরাং তারা এই গোটা মুভমেন্টকে তারা দেখবেন হচ্ছে যে এই মুভমেন্টের স্পিরিটটা কী ছিল। মেইনলি এই স্পিরিটটা ছিল হচ্ছে যে এখানে জনগণের হাতে ক্ষমতাটা ফেরায় দেওয়া। এখানে নির্বাচন হয়েছে শেখ হাসিনার আমলে, প্রকৃতপক্ষে কোনো নির্বাচন হয়নি। জনগণের শাসন বলতে আমরা যেটা বুঝি, জনগণের হাতে ক্ষমতা দেওয়া এবং জনগণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়া, সেই গণতন্ত্রের অপরিহার্য শর্তটা এখানে একেবারেই অনুপস্থিত ছিল। এই অনুপস্থিত থাকার কারণে আপনার এই লড়াইটা হয়েছে। এই অনুপস্থিত থাকার কারণে সরকারের অভ্যন্তরে বা সমাজের বিভিন্ন জায়গায় দুর্নীতি, স্বজনপ্রীতি, আইন শৃঙ্খলা নষ্ট, সমস্ত দিক থেকে মানুষের নানা দিক থেকে এই সমাজের ক্ষতি হয়েছে। সুতরাং এখানে মূলত সমস্ত কিছুর সমাধানের জন্যে আমরা যেটা জানি, ঐতিহাসিকভাবেই আমরা জানি যে এইখানে ডেমোক্রেসিকে আপনাকে এখানে খুব নিশ্চিত জায়গায় আনতে হবে, এবং সেই ডেমোক্রেসিকে নিশ্চিত জায়গায় আনতে গেলে এখানে জনগণের শাসন আপনার প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো একেবারে বেসিক এবং মূল স্পিরিট। তো এই সরকার যারা ক্ষমতা এসছেন তারা এই স্পিরিটটা বুঝবেন যে এখানে একটা জনগণের সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্যে, জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্যে যা যা করা উচিত তাদের সেটা করা উচিত। এখন প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই সংস্কারের নামে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, সংস্কার তো ধরেন আমরাও চাই, বিএনপি বলেছে, বিএনপি এর আগে 31 দফা দিয়ে তাদের সংস্কারের অনেকগুলো প্রস্তাব কিন্তু দিয়েছে। এখানে এই 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, এখানে এই প্রধানমন্ত্রী 2বারের বেশি অনেক বিষয়, আর অনেক সমস্ত বিষয় কিন্তু এসছে। তো এইগুলো আমাদের এখানে কিন্তু একটা আলোচনার মধ্যে, একটা বিবেচনার মধ্যে কিন্তু আনা হয়েছে। এখন বিএনপি মনে করেছে যে ডক্টর ইউনূস সাহেব তিনি একজন প্রথিতযশা মানুষ, তিনি অত্যন্ত আমাদের দেশের সম্মানী মানুষ, নিশ্চয়ই তিনি এই স্পিরিটটা ধারণ করবেন, এই স্পিরিটটা বুঝবেন,
এবং বুঝে ওনার কাজটা হবে এখানে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, সেটা দিয়ে মানুষের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া। এখন যে প্রবলেমটা হচ্ছে যে সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে এবং সংস্কারের নামে যে একটা ধূম্রজাল তৈরি করা হচ্ছে, সেটা নিয়েই আসলে বিএনপি না, সারা দেশের মানুষ উদ্বিগ্ন, সকল রাজনৈতিক দলই উদ্বিগ্ন যে আসলে হচ্ছেটা কি। মাঝে মাঝে মনে হচ্ছে নির্বাচন কি আর হবেই না, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে নির্বাচন বোধহয় হবে। আবার নানা রকম কথাবার্তা, কিন্তু আমরা জানি আমাদের দেশের ইতিহাসটা খুব ভালো না, নানা ঘটনা ঘটেছে। এরকম নানা রকম দোলচালের মধ্যে কিন্তু গোটা জাতি আছে। বিএনপি এখানে এখনো পর্যন্ত আমি মনে করি বিএনপি খুব ধৈর্যের সঙ্গে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে মানুষের এই ডেমোক্রেটিক স্পিরিটটা বুঝে বিগত এই দীর্ঘদিনের ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামের মূল আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এখানে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিবেন, এটার জন্য বিএনপি একটা ধৈর্য সহকারেই কিন্তু অপেক্ষা করছে। কিন্তু জিনিসটা এরকম যদি হয়ে দাঁড়ায় একেবারেই যে নির্বাচনটাই আনসার্টেন হয়ে যাচ্ছে, আসলে নির্বাচনটা হবে কি হবে না এরকম একটা জায়গায় চলে যাচ্ছে, তখন তো নিশ্চয়ই বিএনপি বসে থাকবে না। বিএনপি তো দেশ রক্ষার জন্যে, গণতন্ত্র রক্ষার জন্যে, এখানে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার জন্যে এখানে বিএনপি তো একটা পদক্ষেপে যাবেই। আমার মনে হয় আমরা সেটা অস্থিরতার সঙ্গে বিবেচনা না করি। এখানে মূল বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে আমি যেটা বললাম, আমি তাকে একটা বরেণ্য মানুষ হিসেবেই জানি। সেলিম ভাই যেটা বলছিলেন যে নানা রকম লোকজনের চারিপাশে তিনি, এবং মানে একটা ঘেরাও হয়ে আছেন। আমিও ওনাকে যতটা জানি উনি অতটা ঝক্কি ঝাক্কি নেবার মানুষ না, এবং এই সমস্ত বিদ্যমান সমস্ত রাজনৈতিক দলগুলোকে একেবারে ধরে বেঁধে আটকে উনি ক্ষমতা থেকে একেবারে মানে ক্ষমতা কন্টিনিউ করবেন আমার কাছে মনে হয় না। এখনও মনে হয় না যে এরকম মানুষ তিনি। ওনার সঙ্গে কিছু কাজ করার সুযোগ একসময় আমার হয়েছিল লোকাল গভর্নমেন্ট নিয়ে, একটা লোকাল গভর্নমেন্ট মানে ফোরাম ছিল, ওইটার উনি চেয়ারম্যান ছিলেন একসময়, বহু আগে। আমি তখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম, তো ওই কমিটির আমিও মেম্বার ছিলাম। তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে যতটুকু জানি, খুবই শরীর মানুষ, ভালো মানুষ আমি জানি। তো উনি এটা এত বড় ভুল করবেন বলে আমার মনে হয় না। যদি তিনি এটা করতে যান তাহলে ইতিহাসে এই সমস্ত কাজ করতে গিয়ে যারা যে পরিণতি ভোগ করেছে, খুব নিকটে আমাদের শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, আমরা ডেমোক্রেসিকে এনশিওর না করা, ডেমোক্রেসিকে তার মতো চলতে না দেয়া, এটা যারাই করতে গেছেন, যখনই যে মাত্রায় যারা করেছেন তাদেরকে সেই মাত্রায় কিন্তু ভুগতে হয়েছে, তাদেরকে সেই মাত্রায় কিন্তু তার ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। সুতরাং ওনার মতো একটা বরেণ্য মানুষ এই একটা মস্ত বড় ভুলের মধ্যে পা ফেলবেন কোনো লোকের চক্করে পড়ে, কারো দ্বারা প্রভাবিত হয়ে, এত জানাশোনা মানুষ আমার মনে হয় না সেলিম ভাই। তবে আমি আশা করি যে এখন দেখেন, এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সেনাবাহিনী কদিন আগে বলেছেন যে আমাদের সেনাপ্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ওনারা বললেন ডিসেম্বর থেকে আগে একটু মাঝে মাঝে আমি দেখছি কিছুটা কিন্তু অবস্থার পরিবর্তন জিল্লু ভাই। সেটা হচ্ছে আগে বলতেন এই যে ছেলেরা বলতো, এই যে যারা কি বলে, তারা এখনো বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন, 5 বছর পরে সংস্কার না হওয়া পর্যন্ত থাকবে। এখন আবার তাদের মধ্যে কিন্তু 2-3 রকমের কথা কিন্তু বলে। আবার গভর্নমেন্ট কিন্তু এখন এসে বলছে যে জানুয়ারি থেকে আমরা জুনের মধ্যে নির্বাচনটা দিব। আমার কথা হচ্ছে এইটা, আমার এই অনুষ্ঠান ওনারা দেখবেন কি দেখবেন না আমি জানি না, তবে আমার কথা হচ্ছে যে কোনো কঠিন জিনিস ওটাকে খুব সহজভাবে কিন্তু ভাবা যায়। তো ডিসেম্বর জুন ঠিক আছে, কিন্তু গোল বেঁধেছে তখন যখন কেন ডিসেম্বর নয়, কেন জুন পর্যন্ত যেতে হবে, এর অপরিহার্যতা কি? রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট, তারা যদি মনে করেন যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্যে
আমার আসলে 2 মাস 3 মাস 5 মাস সময় দরকার, তারা সেটা বিবেচনা করবেন না এমনটা কিন্তু আমি মনে করি না। যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য কিছু আয়োজনের দরকার থাকে, সেটা ওই যে মানে সংস্কার বলেন বা প্রশাসনিক আয়োজন বলেন, প্রশাসনিক যে আয়োজনটা আছে, যে পুলিশ এখনও ওই মাত্রায় অ্যাক্টিভ না বা ব্যুরোক্রেসি সেরকম না, একটা নির্বাচন করার জন্যে যে সমস্ত আয়োজনের দরকার হয় সেটা যদি ওই রকম পর্যাপ্ত না থাকে, সেটা যদি খুব পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়, তাহলে সেখানে কিন্তু একটা সমাধান হতে পারে। কিন্তু এই সমস্ত জায়গায় একটা সন্দেহ, অবিশ্বাস একটা সৃষ্টি হয়েছে এই জন্যে যে এই কথাগুলোর মধ্যে একটা ফাঁক থাকছে, মনে হচ্ছে যে না ঠিক আছে, না যে এরকম জানুয়ারি, আচ্ছা না জুনও লাগবে, আমার কেন লাগবে? আমাদের এই শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ভদ্রলোক চলে গেলেন, গেছেন তো, গেছেন না? তা আজকে 6 মাস কেন লাগবে, তার যুক্তিসঙ্গত কারণ কি? একেবারে নির্দিষ্ট করে যদি সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, একবার বলেছিলেন অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে সেটা আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি আলোচনা করে তারা বলেন, রাজনৈতিক দলগুলো সেগুলো বিবেচনা করবেন না বলে কিন্তু আমার মনে হয় না। এখন সংস্কারের মাত্রা কি? সংস্কার তো ধরেন একটা সংস্কার, এটা একটা ধারাবাহিক ব্যাপার, এটা তো বহুবার আলোচনা হচ্ছে যে, আর আমাদের সংস্কারের লক্ষ্যটা কি অনেক সংস্কার করা? এখন বিচার বিভাগের পূর্ণ সংস্কার করা, এখন মনে করেন প্রশাসনের পূর্ণ সংস্কার করা, এবং গভর্নমেন্টের যে সমস্ত পলিসি আছে, যে সমস্ত জনগণের সেবার সাথে সম্পৃক্ত, সেই সমস্ত বিষয়গুলো পূর্ণ মাত্রায় সংস্কার করা, এইটা তো কোনো কথা না। সংস্কারটা করতে হবে একেবারে নির্বাচন, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতাটা ফিরিয়ে দেওয়ার জন্য যতটুকু সংস্কার করতে হয় ততটুকু। এখন সেই সংস্কার কি, সেটা হাতি না বাঘ না ভাল্লুক না কি, সেটা তো বলতে হবে। কেমন আমার কাছে কিছু কিন্তু মনে হয় যে অনাহুত এই সমস্ত বলে সরকার নিজের অবস্থানকে নষ্ট করছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে। দেখেন প্রথম থেকে কিন্তু বিএনপি জনাব ইউনূস সাহেবকে কিন্তু অত্যন্ত সম্মান সহকারে নিয়েছে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কিন্তু এখনও বিএনপি তাকে দেখছে। কিন্তু যখন এই মানে অনেক সংস্কার বা মধ্যবর্তী সংস্কার, ছোট সংস্কার, যাই হোক, এইগুলো সম্পর্কে যখন স্পষ্ট থাকে না তখন গণ্ডগোলটা হয়। অস্পষ্টতা থাকলে, হ্যাঁ, অস্পষ্টতা থাকলে সেখানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। ধন্যবাদ। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো, আমি সরকারকে অনুরোধ করব যে আসলে আমি লাস্ট কথাটা বলি, আমার কথাটা হচ্ছে যে ইউনূস সাহেব যদি আমাদের দেশের যে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের দেশের গণতান্ত্রিক ধারা প্রবাহ যেভাবে দলিত মথিত হয়েছে, এটাকে জাস্ট উনি স্টাবলিশড করে দিতে পারেন, উনি এদেশের একজন পরম শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে থাকবেন। আর যদি উনি এখানে এই ভুলটা করেন যে উনি আরও কিছুদিন থাকার জন্যে বা কোনো লোকজনের মানে প্রভাবে পড়ে উনি যদি এই কাজ করতে যান, তাহলে ওনার সারা জীবনের অর্জন নষ্ট হবে, ইতিহাস তাই বলে। জি, মিস্টার সেলিম, আপনি বলবেন। এবং গত কিছুদিন ধরে আপনি সেনাবাহিনীর প্রসঙ্গে বলেছেন, বিএনপির সঙ্গে সরকারের টানাপোড়েন, বিএনপি, জামাত, এনসিপির মধ্যে একটা বৈরীভাব আমরা দেখছি। নগর ভবন, সচিবালয়, এনবিআর, ক্যাপিটাল মার্কেট, বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্থায় নানা অস্থিরতা, এবং করিডোর নিয়ে বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে এক ধরনের বিতর্ক, চট্টগ্রাম পোর্ট নিয়ে আরেক জটিলতা তৈরি হয়েছে। এবং আপনি নিজে একজন ব্যবসায়ী এবং চট্টগ্রামের মানুষ, সব মিলিয়ে আপনার কাছে শুনতে চাই যে পরিস্থিতি ক্রমশ চারিদিক থেকে জটিলতা ধারণ করতে। জি, আমি আপনার সাথে একমত যে চারিদিক থেকে জটিলতা আপনার ধারণ করেছে। এবং ডক্টর ইউনূস সাহেব প্রথম দিনেই আপনার ভুলের সাগরে
আপনার পড়ে গেছেন এবং তিনি এখন ভুলের ভূমধ্য সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। সেখান থেকে উনি আপনার তীরে আসতে পারবেন এটা আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ একটা ভুল অনেকগুলো অনেকদিন ধরেই বলছেন সেটা, মানে একটা ভুল অনেকগুলো ভুলকে মানে ইয়ে করে। আপনার ডক্টর ইউনূস সাহেবের যদি মানে নির্বাচন দেওয়ার একটা সদিচ্ছাই থাকতো, তাহলে প্রথম যে ভুলটা করেছেন, আমরা জনগণ ওনাকে বসিয়েছি, উনি বলেছেন যে ওনার ছাত্র ওনার নিয়োগকর্তা, তারপর তিনি কাউকে মাস্টার মাইন্ড বলে আপনার পুরো আন্দোলনটাকে আপনার আমাদের অবদানটাকে আমাদেরকে একেবারে আন্ডারমাইন্ড করেছেন এবং যারা লক্ষ শহীদ হয়েছেন, হাজারো শহীদ হয়েছেন, হাজারো রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে আন্ডারমাইন্ড করেছেন। তারপরে ধরেন এখন ওনার একজন উপদেষ্টা যখন বলে যে জনগণ আমাদেরকে 5 বছর জন্য দেখতে চায়, তাহলে উনি ওই উপদেষ্টার সাথে কথা বলার দরকার ছিল জনগণ 5 বছর জন্য ওনার চেহারা দেখতে চায় না, কাজ দেখতে চায় না, ক্ষমতা দেখতে চায়। সন্তুষ্ট না হলে ওনাকে উপদেষ্টা মণ্ডলী থেকে বের করে দেওয়ার দরকার ছিল, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো যে একটা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করা। আমরা ইতিমধ্যে 3টি অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি বা 4টা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, এগুলো কেউ 80 দিনের বেশি সময় নেয় নাই, কেউ 77 দিন, কেউ 73 দিন, কেউ 78 দিনের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেছে। এই 9 মাসে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য ওনার দৃশ্যমান সামান্যতম কোনো পদক্ষেপ নেই। যে সংস্কারের কথা বলছে এটা একেবারে বাকওয়াজ, এর মধ্যে কোনো রকমের কিছু নেই। ছোট সংস্কার বড় সংস্কার বলতে কোনো সংস্কারেই ওনার কোনো মন্ত্রণালয় করতে পারে নাই এবং আপনার কোনো কিছুতেই আপনার ওনাদের সাফল্য নাই, কোনো উপদেষ্টার সাফল্য নাই। এবং উপদেষ্টাদের মধ্যে সাফল্য থাকলে আজকে দেশে ক্রান্তিকারী অবস্থাটা হতো না। দেখুন, আমরা জুন মাসে আমাদেরকে বাজেট দিতে হবে। জুন মাসে বাজেট দিতে গেলে আপনার কী কারণে আপনার এনবিআরকে এখন 2 ভাগ করতে হবে? এটা তো কোনো কারণ নাই, একদম কারণ ছাড়া এনবিআরকে 2 ভাগ করে দেশের প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে, কাস্টম অচল অবস্থা সৃষ্টি হচ্ছে, এটা ওনা করার দরকার ছিল না। রোহিঙ্গারা যেদিন প্রথম বাংলাদেশে আসে, আমি প্রথম অন রেকর্ড বলেছি যে রোহিঙ্গাদের সাথে মানবিক আচরণের কোনো কারণ নেই, কারণ রোহিঙ্গারা হলো যে বাংলাদেশিদের প্রতি সবচেয়ে বড় অমানবিক এবং তারা বাংলাদেশে এসে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে হেন কোনো অপকর্ম নয় যেটা রোহিঙ্গারা করছে না। এবং তখন আপনার শেখ হাসিনার বোন শেখ রেহানা বলল যে তুমি 18 কোটি মানুষকে খাওয়াচ্ছ, আর নাহলে 10 লাখ লোককে খাওয়াইতে হবে। আবার কেউ বললো যে আপনি এখন মানবতার জননী, আপনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলে আপনি নোবেল প্রাইজ পেয়ে যাবেন। এখন আমাদের একেবারে শাকের করাত হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে আপনারা একটা মানবিক করিডোরের নামে আমরা দেশটাকে অস্থিতিশীল করে আমরা এটা তুলছি। দেখুন, এখানে আপনার একটা নিয়মিত সরকার নয়, একটা তত্ত্বাবধায়ক সরকার। একটা কীভাবে গঠিত হয়েছে এই সরকারটা? এটা কোনো সাংবিধানিক সরকার না, এটা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের একটা মতামত চেয়েছে, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে তাদের শপথ নেওয়া যায়, এই কথাটা বলেছেন, এবং ডে টু ডে কাজটা করবেন একটা নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত সম্ভব আপনারা ইয়ে করবেন। দেখেন, চিটাং পোর্ট 138 বছর পুরনো একটা চিটাং পোর্ট এবং এটা ইদানিং বেশ লাভজনক একটা প্রতিষ্ঠান। চিটাং পোর্টের 3টা টার্মিনাল আছে, পতেঙ্গা টার্মিনাল, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এবং আপনার চিটাং কন্টেইনার টার্মিনাল। যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এটার এক পাশে হলো চিটাং কন্টেইনার টার্মিনাল, আরেক পাশে হলো বিএনএস ইশাখা নৌবাহিনীর প্রধান স্থাপনা, যেখানে যুদ্ধ জাহাজগুলো কর্ণফুলী নদীতে থাকে এবং সমুদ্র থেকে 20 কিলোমিটার দূরে চট্টগ্রাম বন্দর, জোয়ার ভাটার উপর নির্ভরশীল। এই বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটা করতে আজকে থেকে 20 বছর আগে 950 কোটি টাকা সরকার খরচ করেছে অবকাঠামো তৈরি করার জন্য। 4000 কোটি টাকা দিয়ে এটা সমস্ত যন্ত্রপাতিগুলো ক্রয় করা হয়েছে এবং এটা খুবই স্মুথলি চলতেছে। একজন অপারেটর জাস্ট কিছু গ্যারেন্টি ক্যান অপারেটর নিয়ে এসে ফিলিপাইন থেকে বা আপনার থাইল্যান্ড থেকে বা আপনার দুবাই থেকে এনে এটা অপারেট করতেছে লং ট্রিলার দিয়ে। গত 10 বছরে এটা কোনো ব্যবসায়ী এটার ব্যাপারে কোনো অভিযোগ তোলে নাই। এটা 10 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং করার জায়গায় এখানে 13 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং করা হচ্ছে এবং স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান। কেউ দাবি করে নাই যে টাকে বিদেশিদের হাতে দিতে হবে। আমরা তখন শুনেছি যে শেখ হাসিনার মেয়ের জামাই, পুতুলের জামাই দুবাইতে অ্যারেস্ট আছে, তাকে বের করার জন্য সালমান এফ রহমান একটা প্রজেক্ট নিয়েছেন এবং তাদেরকে লবিস্ট নিয়োগ করার জন্য ডিপি পোর্ট ওয়ার্ল্ডকে দিয়েছেন। কিন্তু তখন দেখা গেল যে না, ডিপি পোর্ট ওয়ার্ল্ডকে দিতে গেলে বহু রকমের আইন কানুন বদলাতে হবে। আপনার চিটং পোর্ট চলে দি রেগুলেশন অফ চিটং পোর্ট কার্গো অ্যান্ড কন্টেইনার, এটার উপর ভিত্তি করে। এবং চিটং পোর্ট কোনো সরকারি প্রতিষ্ঠান না, এটা একটা লাভজনক প্রতিষ্ঠান, নিজের অর্থ ব্যয়ে আপনার চিটং পোর্ট এগুলো করেছে এবং চিটং পোর্ট সরকারকে নিয়মিত ট্যাক্স দিচ্ছে, এটা অটোনোমাস বোর্ডে। তাহলে এখানে এরপরে দিয়ে আমরা এটা দেখলাম যে সরকারের পরে তো আর এটা করার কথা না, সালমান পারলে পুরো দেশটাই বেঁচে দেয় এবং তাদের কথাই তো মুখের আইন। আমরা প্রথমবার যখন আপনার ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করেছি তখন ব্যাপারটা তুলেছি যে আপনি চিটংয়ের সন্তান হিসাবে এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখবেন।
লিখিতভাবে আমরা জানিয়েছি, উপদেষ্টা যে আছেন নৌপরিবহন ওনার সাথে দেখা করেছি। এখন চট্টগ্রামে গিয়ে নিয়ে বললো যে আপনার চট্টগ্রাম বন্দরটা দিতে হবে, মানুষ এটা মানুক বা না মানুক, বুঝুক বা না বুঝুক, এটা চিটাগং পোর্টটা ডিবি পোর্ট ওয়ার্ল্ডকে দিতে হবে। কেন দিতে হবে এটার পিছনে কিন্তু কোনো যুক্তিকতা নেই। এখন দেখেন এখানে 10টা টাকা ইনভেস্ট করার কোনো সুযোগ নেই, কারণ চিটাগং পোর্ট টোটাল ইনভেস্টটা করে ফেলেছে এবং আপনার এখানে 10 ফুট জায়গা বাড়ানোর কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে চিটাগং পোর্টটা হলো যে আপনার একটা জোয়ার ভাটার উপর নির্ভরশীল একটা পোর্ট। এই পোর্টে 190 মিটারের বেশি জাহাজ ঢুকতে পারে না, এর চেয়ে বড়, এবং 9 মিটার এটা ড্রাফট। পৃথিবীর কোনো শক্তি এসে 9.5 মিটার ড্রাফটের কোনো জাহাজ ঢুকাতে পারবে না। এখানে আপনার 190 যে মিটার, 195 মিটারে জাহাজও ঢুকাতে পারবে না, সেটা ডিবি পোর্ট ওয়ার্ল্ড হোক আর পৃথিবীর একদম সর্বশ্রেষ্ঠ আপনার প্রতিষ্ঠানে হোক, এটা পারবে না। এটা আমরা সিঙ্গাপুর ভিত্তিক কিছু ফিডার জাহাজ এখানে চলাচল করে। আমরা বলেছি মাদার ভেসেল করার জন্য পতেঙ্গার থেকে আপনার একদম মিরেশ্বর পর্যন্ত সমুদ্রকে ব্রেক ওয়াটার বোর্ড যেটাকে বলে, আপনাকে বেঁধে আপনি এটা পোর্ট করেন, যেটা বিওটি, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার। আপনি তৈরি করবেন, আপনি অপারেট করবেন, আপনি এটা আবার সরকারকে দিয়ে চলে যাবেন, যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো। কিন্তু ওনারা এটা না শুনে ওনারা এখন মানে একবার চিন্তা করছে G2G পদ্ধতি দেবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, চিটাগং পোর্ট গভর্নমেন্ট নয়, আবার দুবাই পোর্ট ওয়ার্ল্ড গভর্নমেন্ট নয়, তাহলে G2G পদ্ধতি হচ্ছে না। তাহলে পিপিপি পদ্ধতিতে সরকার এবং একটা বেসরকারি প্রতিষ্ঠান। এখন চিটাগং পোর্টও সরকার নয়, আবার ডিবি পোর্টও বেসরকারি প্রতিষ্ঠান নয়। এই যে জটিলতার মধ্যে দিতে হবে বলতেছে, এটা একদম স্বৈরতান্ত্রিক কণ্ঠস্বর। দেখুন গত বছর চিটাগং পোর্ট 16 লক্ষ কন্টেইনার রপ্তানি করেছে, তার মধ্যে 9 লক্ষই খালি কন্টেইনার। যদি আমাদের গার্মেন্ট শিল্পের আরও সক্ষমতা থাকতো তাহলে তো আমরা এই 9 লক্ষ কন্টেইনারও আমরা দিতে পারতাম। তাহলে এটার পিছনে কিন্তু কোনো যৌক্তিকতা নাই। এখন চিটাগং পোর্ট যদি মনে করেন যে ভালো চলতেছে না বলতে চায়, যদিও কেউ বলে নাই, কোনো পক্ষ বলে নাই, কোনো পত্রপত্রিকা, টেলিভিশনে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বলে নাই যে চিটাগং পোর্ট ভালো চলছে না। বরঞ্চ ধরেন এখন বিআরটিসি ভালো চলছে না, বিটিএমসি ভালো চলতেছে না, আপনার বিসিআইসি ভালো চলতেছে না, ওয়াসা ভালো চলতেছে না। তো যে প্রতিষ্ঠানগুলো ভালো চলতেছে না, এমনকি সরকার ভালো চলতেছে না, তাহলে কি আমরা বিদেশিদেরকে আনে এগুলো পরিচালনা করার দায়িত্ব দেবো? এটা তো কোনো সঠিক কথা নয়। এখানে লোকাল এন্টারপ্রেনার আছে, তারা করবে। আবার যদি আপনি কোনো প্রতিষ্ঠানকে দিতে চান বিল অপারেট ট্রান্সফার এর মাধ্যমে, তাহলে আপনি সেটা ওপেন টেন্ডার করবেন, পৃথিবীর সেরা প্রতিষ্ঠানগুলো আসবে, তারা সেখানে প্রতিযোগিতামূলক রেট দেবে। এখন এখানে ধরেন চট্টগ্রাম বন্দরের একটা কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য ধরেন $100 তারা শিপিং এজেন্ট থেকে তারা চার্জ করতেছে। $100 মধ্যে ওই অপারেটরকে দিচ্ছে $8 থেকে $9। এবং ডিবি পোর্ট ওয়ার্ল্ড যদি আসে তাহলে তারা নিজস্ব ট্যারিফ নির্ধারণ করবে, নিজস্ব ট্যারিফ নির্ধারণ করে তারা তাদের হিস্সাটা অন্তত যদি 1/4 তো নেয় এবং সেটা ডলারের মাধ্যমে নেবে। তা আমরা দেশের মানে এটি ডক্টর ইউনূস সাহেবের মতো একজন লোক যিনি এখানে কোনো একটা ব্যবসা আছেন, কারণ এখানে ডক্টর ইউনূস সাহেবের যা যা করা দরকার তিনি তা করে ফেলেছেন। তিনি নাগরিক শক্তি এই রাজনৈতিক দলটাকে এস্টাবলিশ করতে না পারলেও আপনার জনশক্তি নামে কিন্তু তিনি একটা রিক্রুটিং লাইসেন্স নিয়ে ফেলেছেন, তিনি গ্রামীণ ইউনিভার্সিটি নিয়ে ফেলেছেন, তিনি আপনার গ্রামীণ ব্যাংকে যত আপনার ট্যাক্স আছে সেটা মকুব করে নিয়েছেন, নিজের মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংক আবার আগামী 5 বছর কোনো ট্যাক্স দিতে হবে না সেটা করে ফেলেছেন। আর আজকে শুনলাম যে সাভারে 7 একর জায়গা নিয়েছেন ডক্টর ইউনূস হাসপাতাল করার জন্য, সেটা নিয়েছেন। তারপর আবার ওই যে গ্রামীণ আপনার যেই আপনার ফোন সেটার আপনার ব্যাংকিং করতে পারবে সেটা উনি করেছেন। আবার গ্রামীণ ব্যাংকটা শুধু গ্রামে কাজ করতেন, সেটা আপনার শহরে কাজ করতে পারবেন। উনি তো ব্যবসা ভালো বুঝেন। এখন এখানে ডিবি পোর্ট ওয়ার্ল্ড বা এর সাথে চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত করে ওনার কোনো স্বার্থ আছে কিনা, ব্যবসা আছে কিনা আমরা এটা বুঝতেছি না। কিন্তু এই জন্য আমরা বলতেছি যে খারাপ লাগে। হ্যাঁ, এটা বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, কারণ ওনার মতো 84 বছর বয়সে আর কি চাই, আর তো কিছু পাওয়ার দরকার নাই। উনি অনেক কিছুই করে ফেলেছেন। এখন আল্লাহর রাস্তা আমরা যেটা ওনাকে বলি মনে, যেমন তারেক রহমান সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তাহলে মানে আমাদের কাট অফ টাইম ইজ ডিসেম্বর। আপনি জুন মাসে তো আমি নির্বাচন করব না, মে মাসে তো আমি নির্বাচন করব না, কারণ আমি গ্রামে গেলে দেখতেছি যে এখন কি প্রচণ্ড রকমের একটা আপনার খরতাপ আছে। তারপরে আপনার ফেব্রুয়ারির পর থেকে আপনার হলো যে আপনার রমজানের পরে এসএসসি পরীক্ষা, তারপরে অল্প কোরবানি, তারপরে ঝড় বৃষ্টি, তুফান, কালবৈশাখী, এর মধ্যে দিয়ে জুন মাসে নির্বাচনের তো কোনো রেকর্ড নাই। গত আপনার 53 বছর শুধু একবার আপনার 12ই জুন একটা নির্বাচন হয়েছে, 12 জুনের নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। তাহলে ডিসেম্বরে করতে সমস্যাটা কোথায়? সাংবিধানিক যে সংস্কার কমিটির সাথে তো আমরা বসেছি, সেখানে তেমন কোনো কিছু দেখি নাই। ওনারা আমাদেরকে 166টা প্রশ্ন করছে, তার মধ্যে একটা প্রশ্ন হইল জেলা প্রশাসক পদকে ওনারা জেলা কমিশনার করবে। এটা রাজনৈতিক দলের সাথে আলোচনা কোনো বিষয়, মানে
অহেতুক কিছু কিছু মানে মানে ওনারা নিয়ে আসছেন যে আপনার সংসদের মেয়াদ 4 বছর করা, আপনার ভোটারদের বয়স 16 বছর বা 17 বছর করা, আপনার ইভেন কি আমাদের সাথে আর্গুমেন্ট করতেছে যে আমরা যখন বলতেছি আপনারা 25 বছরের কে যে আপনারা প্রার্থী হওয়ার যে বয়স সেটাকে আপনারা 22 বা 23 বছর করতে, ওনারা আর্গুমেন্ট করতেছে যে 18 বছর যদি ভোটার হইতে পারে তাহলে 18 বছর প্রার্থী হতে পারবে না কেন। মানে ওনাদের কত হলো যে ছেলেপেলেদের লেখাপড়া কোনো দরকার নেই, তারা বিপ্লব করছে, আগামী 20-50 বছর তারা আর স্কুল কলেজে না গেলেই চলবে, তারা প্রত্যেকে এমপি হবে, তারা প্রত্যেকে মন্ত্রী হবে, তারা উপজেলা চেয়ারম্যান হবে, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, তারা মেয়র হবে। এইরকম একটা ধূম্রজালের মধ্যে আপনার এই বিদেশি নাগরিকরা আমাদেরকে ফেলে দিচ্ছে। সেই জন্য বলতেছি এই ভুলের সাগর থেকে ডক্টর ইউনূস সাহেব আপনার সাঁতরে উঠে আমাদেরকে জাতীয় কোনো দিক নির্দেশনা দিবে সেটা আমি মনে করি না। তারপরে ধরেন মানে আমার মানে অন্তর্মহল থেকে একটা মানে বিশ্বাস করতে চাই যে অলৌকিক কিছু তো ঘটতে পারে। ডক্টর ইউনূস সাহেবের উপর যদি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, উনি যদি মনে করে যে না আমার আর এই বয়সে চাওয়া পাওয়ার কি আছে। ওনার সামনে তো 2টা উদাহরণ আছে। আমরা বারবার বলি, আমরা ঝুঁকি নিয়ে বলি, আমরা আওয়ামী লীগের আমলে যেরকম ঝুঁকি নিয়ে কথা বলতাম, টকশো থেকে জীবিত বাসায় ফিরতে পারবো কি না সেটা আমরা মনে করি নাই। যত টকশো করেছি এই আওয়ামী লীগ আমলে, একা এসেছি, আওয়ামী লীগ যাদের সাথে টকশো করতাম ওরা দেহরক্ষী নিয়ে আসতো, কিন্তু সেইখানেও কথা বলতে কোনো ছেড়ে কথা বলেনি। আজকেও আমরা যে কথাগুলো বলছি এটা আমরা কিন্তু আমরা মানে আমরা শক্ত ভাষায় কথা বলতে চাচ্ছি। বলতে চাইছিলেন দুটো, কি বলতে চেয়েছিলেন আপনি? আমি আপনার যেটা দুটো উপায় না কি জন্য একটু বলছেন? না, এটা বলতে চেয়েছি আর কি যে ওনার সামনে দুটো উদাহরণ আছে, দুইটা উদাহরণ আছে। একটা উদাহরণ হলো যে আমাদের বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে আপনার 77 বা 78 দিনের মধ্যে একটা নির্বাচন করে একটা নন্দিত হিসাবে উনি আবার ফেরত গেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে তিনি আপনার পদায়ন হয়েছেন এবং আমরা জাতি ওনাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এরশাদ আলমের নির্বাচনটাকে নষ্ট করে একবারে শেষ করে দিচ্ছেন। আরেকটা উদাহরণ হলো ফখরুদ্দিন মঈনুদ্দিন কিংস পার্টি করতে গিয়ে, চক্রান্ত করতে গিয়ে, ষড়যন্ত্র করতে গিয়ে মঈনুর রাষ্ট্রপতি হতে মানে চেয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করে শেষ পর্যন্ত ছেড়ে দেমা কেঁদে বাসী অবস্থায় আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং এমন গুহার মধ্যে পালিয়েছেন যে সেখান থেকে তারা ঈদের নামাজ বা জুমার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয় না, এমনকি জানাজার নামাজও পড়ার জন্য ঘর থেকে বের হয় না। তাহলে দুটো উদাহরণ কোনটা বেছে নেবেন সেটা আপনার প্রশ্ন, কোনটা বেছে নেবেন এটা ওনার দায়িত্ব। মিস্টার খোয়েমা আপনি শুনছিলেন এবং আপনি যেহেতু একসময় লোকাল গভর্নমেন্টে ছিলেন, আমি জানি আপনি পার্লামেন্টে থাকলেও লোকাল গভর্নমেন্টের বিষয়ে আপনার আগ্রহ, রেসপেক্ট, চিন্তাভাবনা সবই আছে। এনসিপি এখন যেটা দাবি করছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে তারপরে জাতীয় সংসদের নির্বাচন, এই বিষয়টাও আমি একটু এবং লোকাল গভর্নমেন্ট যে রিফর্ম কমিশন হচ্ছে সেই কমিশনের চেয়ারম্যানও তারাও প্রস্তাব করেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। অন্যান্য প্রসঙ্গের সঙ্গে যদি আপনি এই প্রসঙ্গটা একটু না, ওই বিষয় তো আসলে একই, যে আসলে এনসিপি যেটা বলছে সেটা কি আমাদের দেশের মূল সমস্যা কিনা। আমাদের দেশের মূল সমস্যাটা তো আসলে এইখানে যেটা এখন চলছে, এই মূল সমস্যা কি এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন করলে সমাধান হবে? হবে না। মূল সমস্যাটা হচ্ছে যে এইখানে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হওয়ার দরকার, একটা রাজনৈতিক সমাধান হওয়ার দরকার। যে রাজনৈতিক সংকটটা তৈরি হয়েছে দীর্ঘকাল ধরে এবং সেই প্রেক্ষিতে যে আমাদের এখানে যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান হয়েছে তার ভেতর দিয়ে আমরা এখন যেখানে এসে দাঁড়ালাম, এখন আমাদের প্রধান কর্তব্য কোনটা? তো প্রধান কর্তব্যটা কি আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা? সেটা করলে কি আমাদের সমস্যার সমাধান হবে? সেটা কি পলিটিক্যাল সেটেলমেন্টের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নাকি সমস্যা সেটা আরেকটু বাড়াবে? যে আমি বলছিলাম যে আসলে গভর্নমেন্ট এই এনসিপি এরা নানা রকম কথা টথা বলার কারণেই কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে এবং একটা দূরত্ব তৈরি হয়েছে। যে কোনো লোক বলবেন যে যে কোনো সমস্যার একটা প্রধান দিক থাকে, একটা অপ্রধান দিক থাকে। তো প্রধান দিকটাকে যদি আপনি প্রথমে অ্যাড্রেস না করেন তাহলে সেটা কিন্তু একটা বড় ধরনের ভুল হবে। প্রধান সংকটটা যদি আপনি সমাধান না করে অন্য সমস্যা নিয়ে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু কোনো সমস্যারই সমাধান হবে না। তো সেই ক্ষেত্রে এরা কেন বলছেন এই সমস্ত কথা, আমি একটু সেলিম ভাইয়ের সাথে একমত খানিকটা, যে একেবারেই অনভিজ্ঞ কিছু লোকজন যাদের দেশের মাটি, মানুষ, রাজনীতির নানা ঘটনা প্রবাহের সাথে খুব একটা গভীরতম সম্পর্ক নেই, তো
তো তারা বোধহয় এরকম বুদ্ধি টুদ্ধি আমাদের এই বাচ্চা ছেলেদের দিয়ে থাকতে পারেন এবং তারা এরকম কথা বলছেন। লোকাল গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান, লোকাল গভর্নমেন্ট হলো সরকারের, কেন্দ্রীয় সরকারের পরেই আপনার জনগণের সরাসরি সেবা দেওয়ার প্রতিষ্ঠান। আমি খুব খুশি হতাম যদি এতদিনের লোকাল গভর্নমেন্ট যে এক্সারসাইজটা করেছে, যে প্র্যাকটিসটা করেছে, সেই প্র্যাকটিসটা বুঝে এটাকে প্রতিষ্ঠানগতভাবে উন্নয়নের জন্য তারা কিছু কথা বলতেন। প্রতিষ্ঠান যে ধরেন যে ইউনিয়ন পরিষদ হলো আমাদের সরকারের একদম শেষ স্তর। তো সেই স্তরটাই হচ্ছে মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, একেবারে সরাসরি সম্পৃক্ত। প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠান একেবারে মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যে প্রতিষ্ঠান সরাসরি মানুষের সাথে নিবিড়ভাবে জড়িত, সেই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উন্নতি কী হচ্ছে, সেটা সেবা দেওয়ার ক্ষেত্রে, সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কতটা নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছে, কিছুই না। কিন্তু আমার খুবই কষ্ট হয় যে এই প্রতিষ্ঠানগুলো একেবারেই অকার্যকর একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অ্যাজিভ আপনি ধরেন উপজেলা একটা, এই প্রতিষ্ঠানটার দরকার আছে কিনা, জেলা পরিষদ একটা একেবারে খুবই বাজে অবস্থা, এটা 4 পয়সা দাম নাই, কিন্তু একটা আছে, অফিস আছে, তার প্রশাসক বা চেয়ারম্যান নিযুক্ত হচ্ছে, এদের কোনো কাজ নাই, কর্ম নাই, এদের কোনো ফাংশন নেই বলা চলে। সুতরাং যারা আজকে কমিশনে গেছেন তারা যদি ধরেন আর একটু ভালো করে বুঝে যে প্র্যাকটিসটা এই পর্যন্ত লোকাল গভর্নমেন্ট করে আসছে, এগুলো বুঝে তারা এই লোকাল গভর্নমেন্টকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার কথা বলতেন, সেটা হলো সবচেয়ে ভালো হতো। এখন আমি দেখলাম যে আপনার বলছে তারা যে চেয়ারম্যান নির্বাচিত সরাসরি হবে না, এই সমস্ত কিন্তু বহুবার হয়েছে। আগে কিন্তু এই পদ্ধতি ছিল, পরে এই পদ্ধতিটা পরিবর্তন হয়েছে, আবার এখন তারা ওই কথা বলছেন। সুতরাং এই না জানা শোনা, আমি মানে খুবই দুঃখিত কথা এইভাবে উচ্চারণ করার জন্যে, না জানা বোঝার জন্যে তারা যে সমস্ত কথা বলছেন, এই সমস্ত কথা একেবারেই শিশুসুলভ বিশৃঙ্খলা। অথচ এই সমস্ত দিকে না যেয়ে তারা এখন বলছেন পার্লামেন্ট রেখে আপনারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করেন। মনে হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করলে সব প্রবলেম সলভ হয়ে যাবে, আসলে তো তা না। সেই কারণে আমি বলি যে প্রধানতম সমস্যা যেটা, সেটাকে অ্যাড্রেস করা, সেটাকে সমাধান করা, একটা পলিটিক্যাল সেটেলমেন্টে আসা, রাজনৈতিক যে সংকট তৈরি হচ্ছে তার উত্তরণের একমাত্র পথ হচ্ছে এখন এখানে একটা অবাধ সুষ্ঠু একটা নির্বাচন। সেই নির্বাচন না দিয়ে আপনি হ্যান ত্যান যাই বলেন না কেন, এই প্রবলেমের কিন্তু সলভ হবে না। আমাদের এই জন্যে সরকারের কাছে বিএনপি আলোচনা চলছে, কথা হচ্ছে, সবাই বলছেন কথা। গভর্নমেন্ট কি করে দেখা যাক। গভর্নমেন্ট যদি একেবারেই বেসামাল হয়ে পড়ে, গভর্নমেন্ট যদি নিজে একেবারেই আর এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট করতে না পারে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কোনো সন্দেহ নাই আবার উত্তপ্ত হবে। একটা জিনিস খেয়াল করেছেন যে এই গভর্নমেন্টের পক্ষে যে কোনো রাষ্ট্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলে সেখানে যে সমস্ত সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলো কিন্তু অন্য কোনো গভর্নমেন্ট খুব একটা ট্যাকল করতে পারে না। সচিবালয়ে আন্দোলন হচ্ছে, শিক্ষকরা আন্দোলনে নামছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চারিদিক থেকে তাদের সমস্যাগুলোকে নিয়ে আসছে। তাহলে এই গভর্নমেন্ট এই আজকে বোধহয় 7 মাস গেল, 9 মাস গেল, তো 9 মাসের মধ্যে তো কোনো প্রবলেম সলভ করতে পারছেন না, বরং প্রবলেম যেটা আপনি বললেন এনবিআরের ঘটনা, এইগুলো করে বাড়াচ্ছে। সুতরাং রাজনৈতিক সংকটটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রাজনৈতিক সংকটটাকে যদি রাজনৈতিকভাবে সমাধান করতে না পারেন, সমাজের মধ্যে এমন প্রবলেম তৈরি হবে যে প্রবলেমটা কিন্তু তাকেই একটা বিপদের মধ্যে ফেলবে। সেজন্য আমি আশা করি যে গভর্নমেন্ট সেটা বুঝবেন। ডক্টর ইউনূসের মতো একটা প্রজ্ঞাবান মানুষ সেটা যদি না বোঝেন, সেটা খুবই দুর্ভাগ্যের বিষয় হবে, তার নিজের জন্যও, দেশ জাতি সকলের। তো আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস, মিস্টার সাদাত হোসেন সেলিম। দেখুন, বেশ কয়েকদিন আগে যখন আপনার স্থানীয় সরকার মন্ত্রী পরিবর্তন হয়েছে এবং চিলড্রেন পার্টির একজন নেতাকে এটাকে মানে উপদেষ্টা হিসেবে, চিলড্রেন পার্টির একজন নেতাকে আপনার এটা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে, তখনই কিন্তু এই যে 50-52 বছর রাজনৈতিক অভিজ্ঞতায় আমার কাছে মনে হয়েছে যে সরকার একটা বিপজ্জনক পথে হাঁটছে। আমার সাথে তখন একজন সংসদ সদস্য বসা ছিলেন,
আমি বললাম যে টিভি স্ক্রলে আমি দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিবর্তন করে এই অবস্থা করেছে, তাহলে তো চাইলে সরকারের মানে সদিচ্ছা নেই। তখন উনি একজন মানে ওই সরকারের সাথে সংযুক্ত একজন মাফিয়াকে টেলিফোন করলেন, মানে ইতিমধ্যে তিনি মাফিয়া হিসেবে চিহ্নিত হয়েছেন। উনি বলছেন হ্যাঁ আমাদের তো সেরকম ইচ্ছা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীকে পরিবর্তন করে দিল, এটা কি ডক্টর ইউনূস সাহেবের স্বাক্ষর লাগে নাই, ওনার অনুমোদন লাগে নাই, উনি কি বুঝে শুনে এটা করেন নাই? উনি তো তাহলে ফেরেস্তা না, তো ওনার তো মানে ডালমে কুচ কালা হয়, এখন তো বোঝা যাচ্ছে। এই যে চিলড্রেন পার্টি আপনার সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে, পুরোটা বলেন এনসিপি মানে আপনি ন্যাশনাল চিলড্রেন পার্টি, জাতীয় শিশু পার্টি আর কি, ওরা যখন আপনার পতিত সরকারের আপনার কাউন্সিলরদেরকে ডেকে মিটিং করে বলছে যে তোমরা আমাদের দলকে সাপোর্ট করো, তখনও শহীদের রক্তের দাগ শুকায় নাই। তখনও অস্ত্র হাতে যেসব কাউন্সিলররা আপনার ছাত্রদের গুলি করেছে তাদেরকে নিয়ে মিটিং করেছে, তাদের বুকটা একটু কাঁপে নাই, শহীদদের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, সামান্যতম নেই, থাকলে এই কাজটা করতে পারতো না। যেমন গত 2-3 দিন ধরে আপনার ওদের পক্ষ থেকে আমাদের থেকে জানতে চাচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি ইচ্ছা। আমরা জুলাই সনদ সবাই মিলে আমরা করতে পারি, কোনো ইচ্ছা নেই। স্থানীয় সরকার নির্বাচন আমরা বলছি এটা তো প্রতিহত করা হবে, ওটার পক্ষে যাওয়া তো দূরে কথা, প্রতিহত করা হবে। দেখেন এখানে সংস্কার কমিটির একটা অংশ বলছে যে আপনার রাষ্ট্রপতি নির্বাচনটা 300 পার্লামেন্টার এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলে রাষ্ট্রপতি নির্বাচনটা করবে। আরেকজন স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে সংস্কার কমিটি তারা প্রস্তাব যেটা দিয়েছে যে 77,000-এর মতো আপনার মানে ইলেকট্রাল কলেজ একটা, মানে তাদের নিজেদের মধ্যে তো মিল নেই। তারপর বলছে যে আপনার স্পিকার সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে, আমরা সংসদে অচল হয়ে যাবে, সকাল বিকেল মারামারি হবে। তো এগুলো করছেন যে কি নির্বাচনটাকে আসলে হয় প্রলম্বিত করার জন্য অথবা অসৎ উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে করেন নাই। সংস্কার করতে চাইলে ওনারা জানুয়ারিতে রিপোর্ট জমা দেওয়ার কথা, ফেব্রুয়ারিতে জমা দেওয়ার কথা, মার্চে জমা দেওয়ার কথা, এপ্রিল, মে, জুন, এখন 2-1 দিনের মধ্যে আপনার ইউনূস সাহেব মনে হয় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনার সংস্কার নিয়ে কথা বলবেন আর কি। তো আমার মনে হচ্ছে যে আসলে আমরা দুর্ভাগা জাতি, আমরা 5ই আগস্টে বা 6ই আগস্ট, 7ই আগস্ট, এমনকি 8ই আগস্ট আমরা চিন্তা করিনি, কল্পনা করিনি যে আমাদেরকে আবার নির্বাচনের জন্য কথা বলতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা বুকে রক্ত দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এই উপদেষ্টাদের অদক্ষতা নিয়ে আমাদের কথা বলতে হবে, এটা আমরা চিন্তা করি নাই। এটা আমরা জাতিগতভাবেই দুর্ভাগা জাতি কিনা আমি মনে করে উঠতে মানে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে আর কি, যে এত মানে সমস্ত জাতির একটা সমর্থন, সেই সমর্থনটা আপনার তারা পাওয়ার পরেও তারা সেটাই কাজে লাগাতে পারছে না। এই যে বুক চিতিয়ে যারা রক্ত দিয়েছে, এক মায়ের একমাত্র সন্তান, সেই সন্তানটা বলি হয়ে গেছে, দিয়েছে মা, মানে বাবা পুরো পরিবার সহ রাস্তায় নেমে এসছে এই সরকারকে ফটিয়ে, স্বৈরাচার সরকারকে ফটিয়ে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। তখন তো কিন্তু তাদের মতের মধ্যে একটাই ছিল যে আজকে 17 বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট দেব, আমাদের ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, এটাই ছিল। এবং দেশটা একটা গণতান্ত্রিক পদ্ধতি চলবে, একটা জবাবদিহিতার মধ্যে চলবে। এক ব্যক্তির শাসন, আমি করেছি, আমি খাওয়াইছি, আমি পড়িয়েছি, এই কথা থেকে জাতি মুক্ত হওয়ার জন্য এবং এই জাতিকে এই কথা থেকে মুক্ত করার জন্য 15 বছর যাবৎ আমরা এটার জন্য কিন্তু লড়াই করেছি। তো সেখান থেকে আমরা মনে হচ্ছে যে এখন আমরা কিছুটা আশা হতো। তারপরও ধরেন আজকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার যে পদত্যাগ করতে চাচ্ছেন সেই পদত্যাগ করাটা এটা কী জন্য বলা হচ্ছে বা কী জন্য এটা ছড়িয়েছে আমরা সেটা জানি না, এবং এটার পিছনে উদ্দেশ্যটা কি আমরা জানি না। তারপরও রাজনৈতিক দলগুলো বলছে যে আসলে পদত্যাগটা তো সংকটের সমাধান নয়, আপনি পদত্যাগ না করে আপনার দায়িত্ব পালন করে নির্বাচনটা দেন। আর পৃথিবীতে তো কোনো আপনার কেউ চিরস্থায়ী নয়, আর আপনার কেউ অনিবার্য নয়, সুতরাং এটা কেউ কাউকে অনিবার্য মনে করার কোনো কারণ নাই, চিরস্থায়ী মনে করার কারণ নাই। মনে করা দরকার ইতিহাসে একটা যুগ সন্ধিক্ষণে যে ডক্টর ইউনূস সাহেবকে আপনার 8 তলা পর্যন্ত লেফবিহীন বা উঠতে হইতো, এবং তখন মানে আমাকে একটা টকশোতে জিজ্ঞাসা করেছে, তখন ডক্টর ইউনূস সাহেবের কথাটা আমি বলেছি যে উনি বলেছেন ওনার উপর কোনো হয়তো দেবীর অভিশাপ পড়েছে, তো সেই অভিশাপ মুক্ত হয়ে তিনি আজকে বাংলাদেশের মানে হর্তাকর্তা হয়েছেন। তো আল্লাহ তাআলা তো ওনার দিকে ফিরে তাকিয়েছেন, জনগণ তো আমরা তাকে তার সম্মানের জায়গায় বসিয়েছি, এখন সম্মান রক্ষা করার দায়িত্ব জনগণের প্রতি, ওনার যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট রাখার দায়িত্ব এটা ওনার, এবং সেটা আমরা ওনার উপর ছেড়ে দিতে রাজি আছি। যদিও ওনার অনেক বয়স হয়েছে, এই বয়সে আসলে এতটা কর্মক্ষম থাকার কথা নয়, তারপরও আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা অনিবার্য, নির্বাচন দিয়ে দিলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জাস্ট ক্লোজিং রিমার্কস। আমি মনে করি যে আসলে গভর্নমেন্টকে বোঝা উচিত যে আমাদের দেশের প্রধান এই সমস্যাটাকে সমাধান করার জন্য এখন কিন্তু
আর সবার মধ্যেই যে সমস্যা দূরত্ব তৈরি হচ্ছে এটা সমাধান করার জন্য সরকারের খুবই খোলা মানে খুবই দ্রুত সবাইকে নিয়ে এটা সমাধান করে ফেলানো উচিত। না হলে যা হবে সেটা সরকারের জন্য খুব ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। আমি আশা করি ডক্টর ইউনূস, আমি আবারও বলি, তার মতো মানুষ তিনি যেন তার সম্মান না হারান, সেটাই আমরা প্রত্যাশা করতে পারি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাদাত হোসেন সেলিম এবং মিস্টার আলিনাজ মাহমুদ কোয়েম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা সমস্যার চুলচেরা বিশ্লেষণ করেছেন। সমস্যাটা আসলে প্রধানত রাজনৈতিক এবং রাজনৈতিক সমাধানই দরকার, এবং তার জন্য ওনারা মনে করেন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের জন্য এখন এই মুহূর্তে সবচাইতে জরুরি কাজ, এবং সেটা হলেই রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে। আবার সেটা যদি না করা হয় তাহলে যে পরিস্থিতির সামনে সেটা কারো জন্যই হয়তো খুব একটা সুখকর হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।